উঠে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায় খাবার ঘরে। তে খাবার ঘরে এসে দেখলো সবার খাওয়া প্রায় শেষের দিকে। সুগা তেকে দেখেই বলল, কি রে তে, তুই ভাইয়াকে ডাকতে গিয়ে ভাইয়ের সাথে ঘুমিয়ে পড়েছিলি নাকি? প্রিয়ন্তী সুগার কথায় তাল মিলিয়ে বলল, ঠিক বলেছো ছোট ভাইয়া, আপু যে ঘুম কাতরে, আমি নিশ্চিত আপু ভাইয়াকে ডাকা নাম করে নিজেই ঘুমিয়ে পড়েছিল। তে প্রিয়ন্তীর মাথায় জোরে সোরে একটি গাঁটটা মারে। ব্যাস শুরু হয়ে গেল খাবার ঘরে দু বোনের মারামারি। লিসা দু মেয়েকে ধমক দিয়ে বলল, সকাল সকাল কি শুরু করেছিস তোরা? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? লিসার কণ্ঠে ছিল একরাশ তেজ। মায়ের জেদি কণ্ঠে দু বোন বুঝতে পারলো এখন ঝগড়া করলে তাদের পিঠে দু একটা ঝাঁটার বাড়ি নিশ্চিত পড়বে। তাই দুজনেই চুপ হয়ে গেল। খাবার ঘরে তখন পিনপতন নীরবতা। তার মধ্যে ফ্রেশ হয়ে খাবার ঘরে ঢুকলো জাঙ্কুক। সুগা খাবার খাওয়া শেষ। সে উঠে চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল, কিন্তু ভাইয়ের কপালে চোখ পড়তেই কপাল কুঁচকে আসে তার। তার জানা মতে তো তার ভাইয়ের কপালে কোনো তিল ছিল না। তাহলে রাতারাতি তার ভাইয়ের কপালে এত বড় তিলটা কোথা থেকে জন্ম নিল? সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কপালে রাতারাতি এত বড় তিল কোথা থেকে জন্ম নিল? সুগার কথায় খাবার ঘরের সবার দৃষ্টি পড়লো জাঙ্কুকের উপর। জাঙ্কুক ভুরু কুঁচকে আসে, তার কপালে তো কোনো তিল নেই। জিন বললেন, হ্যাঁ রে জাঙ্কুক, তোর কপালে তো কাল পর্যন্ত কোনো তিল ছিল না। তে একটি শুকনো ঢোক গিল। এই আকাম নামক পাপটা তো সেই করেছে। সুগা এগিয়ে যায় জাঙ্কুকের কাছে, তারপরে কপালের বাম সাইডে কালো জায়গাটায় একটি চিমটি দেয়। অদ্ভুতভাবে কালো জিনিসটা তার হাতে চলে আসে। জিনিসটা কি বুঝতে পেরে সুগার মুখ হা হয়ে যায়। তৎক্ষণাৎ ঠোঁট ফাঁক করে বেরিয়ে আসে একটাই শব্দ, তিল। সুগার কথায় তে বাদে সবাই অবাক নয়নে তাকায় জাঙ্কুকের দিকে। কেউ খেয়াল করার আগে ভয়তে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। তারপরে অবাক কণ্ঠে বলে ওঠে, তোমার কপালে টিপ কোথা থেকে এলো ভাইয়া? সুগা বিস্ময়ের স্বরে বলে, আমি মানলাম ভাইয়া তুমি একটু বেশি সুন্দর, তুমি শত শত মেয়েদের ক্রাশ, তাই বলে তুমি 30 বছর বয়সে এসে কপালে টিপ লাগাবা? কথাগুলো বলেই নিজের মুখটা কাদো কাদো করে নেয় সুগা। তারপরে আবারও বলে ওঠে, ভাইয়া কপালে টিপ নিয়ে ঘুরে, তাও মেয়েরা ভাইয়ার দিকেই তাকিয়ে থাকে। আর আমি যদি আমার মাথার সব কালো চুলগুলো উঠিয়ে ঘুরি, তবুও কেউ আমার দিকে তাকাবে না। কেউ ভালোই বাসে না গো মাবুদ, কেউ না। জিন আর লিসা ঠোঁট চেপে হাসে। ভাগ্যিস বাড়ির দুই কর্তা আগেই খেয়ে বেরিয়ে গেছে, তা না হলে কি কাণ্ডটাই না হতো। জাঙ্কুক চোখ পাকিয়ে সুগার দিকে তাকালো। বেচারা সুগা হাসি চেপে না রাখতে পেরে খাবার ঘর ছেড়ে বেরিয়ে গেল। জাঙ্কুক বুঝতে পেরেছে এটা কে করেছে। জাঙ্কুক তার বাজ পাখির ন্যায় দৃষ্টি ফেললো তের উপরে। জাঙ্কুকের শিকারী দৃষ্টি দেখে তের রূহ কেঁপে ওঠে। তার ভিতর থেকে একটা কথাই উচ্চারণ হলো, তে এখান থেকে ভাগ, তা না হলে তোর কপালে শনি রবি সোম শুদ্ধ সপ্তাহের 7 দিনই জুটবে। তে খাবার ছেড়ে উঠে বলে, আম্মু আমি আর খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। কথাগুলো বলেই তে যেন দৌড়ে বের হয়ে গেল খাবার ঘর থেকে। পিছন থেকে লিসা চেঁচিয়ে ওঠে, কিন্তু কে শুনে কার কথা? আপনি বাঁচলে বাপের নাম। প্রতিদিন ভার্সিটিতে তে আর রোজ একসাথেই যায়, কিন্তু আজকে তে জাঙ্কুকের ভয়ের চক্করে আগেই রিকশা ধরে চলে এসেছে। ভার্সিটির গেটের কাছে আসতেই রিকশা থেকে নেমে দাঁড়ালো তে। ভাড়া মিটিয়ে দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে নিয়ে বান্ধবীদের খুঁজলো। তার চোখ আটকে যায় কৃষ্ণচূড়া গাছের নিচে। না, ওইখানে কেউ নেই। তার মানে আজকে কি জিমিন আর জেনি কেউই আসেনি? তে বিরক্ত মুখে চসূচক শব্দ করে। তারপরে ব্যাগ থেকে ফোন বের করে কল দেয় জিমিনের নম্বরে। কল রিসিভ হতেই তে চেঁচিয়ে ওঠে, এই তোরা কই রে ভাই? পুরো কথা শেষ করতে পারলো না তে, তার আগেই একটা মোটর বাইক দ্রুত বেগে তার সামনে দিয়ে চলে গেল। তে প্রথমে বুঝতে পারলো না ঠিক কি হয়েছে তার সাথে, কিন্তু যখন বুঝতে পারলো তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠলো, আমার ফোন! আজকেও পার্টি অফিসে জাঙ্কুকের গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে। জাঙ্কুক সবেমাত্র পার্টি অফিসে পা রাখলো, তখনই হঠাৎ ফোন বেজে উঠলো তার। জাঙ্কুক ফোন রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল কারো উচ্ছ্বাসিত গলার স্বর, ভাই আমি ইয়ঞ্জুন, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। কার আপনারা? আর কাকে চাই? জিওপে সন্দেহের চোখে তাকিয়ে আছে সামনে থাকা দুটো ছেলের দিকে। ছেলে দুটো একবার আর চোখে নিজেদের দিকে চাইলো। তারপর সেখানকার একটি ছেলে বলল, আমি
ইয়নজুন, জাঙ্কুক ভাই আমাদের ডেকেছে। জিওপের ভুরু কুঁচকে আসে। ছেলে দুটোর পোশাক আশাক আর চেহারা দেখে মনে হচ্ছে না এরা খুব একটা ভালো মানুষ হবে, কিন্তু জাঙ্কুক যেহেতু ছেলেগুলোকে ডেকেছে সেহেতু তাকে ছেলে দুটোকে ঢুকতে দিতে হবে। জিওপ একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, এসো আমার সাথে। ভাই, ভিতরে আসবো? জিওপের কথায় জাঙ্কুক ফাইল থেকে চোখ তুলে জিওপের দিকে তাকায়, তারপরে গম্ভীর গলায় বলে, আয়। জিওপ ভিতরে এসে বলে, ভাই, আপনার সাথে দুটো ছেলে দেখা করতে আসছে, আর তার ভিতরে একটা ছেলের নাম ইয়নজুন। জাঙ্কুকের মস্তিষ্ক সজাগ হয়, ঠোঁটে ফুটে ওঠে বাঁকা হাসি। জাঙ্কুকের ঠোঁটের কোণায় হাসি রেখেই বলে, ওদের ভিতরে আসতে বল জিওপ। জিওপ দরজার কাছে এসে ছেলে দুটোকে ভিতরে আসতে বলে। ছেলে দুটো হুড়মুড় করে ভিতরে ঢোকে। ইয়নজুন নামের ছেলেটি জাঙ্কুকের দিকে একটি ফোন এগিয়ে দিয়ে বলে, ভাই, আপনার কথা মতো কাজ করে ফেলেছি, নেন আপনার ফোন। জাঙ্কুক ইয়নোর হাত থেকে ফোনখানা নিজের হাতে নেয়, তারপরে জিওপের দিকে তাকিয়ে বলে, জিওপ শোন, ওদেরকে 50,000 টাকা দিয়ে দে। বিস্ময়ে জিওপের মুখ হা হয়ে যায়। বিস্মিত স্বরে বলে ওঠে, ভাই, এই ফোনটার দাম খুব বেশি হলে 20,000 টাকা হবে, তবু আমি এটার দাম ধরলাম 30,000 টাকা। আর এই ছেলেগুলোরে দেখে মনে হচ্ছে এরা ফোনটা কোনো জায়গা থেকে মেরে আনছে। আপনি আমাকে 50,000 টাকা দিন, আমি আপনাকে এর থেকে ভালো ফোন কিনে দেবো ভাই। জিওপের কথায় জাঙ্কুক শান্ত কণ্ঠে শুধায়, জিওপ, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। জাঙ্কুকের কথায় বেচারা জিওপ থোতামুখ ভোতা হয়ে গেল। জিওপ মুখ গোমড়া করে ছেলে দুটোর দিকে তাকিয়ে বলল, তোমরা আমার সাথে বাইরে এসো, আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই জিওপ ছেলে দুটোকে নিয়ে নিজের সাথে চলে যায়। জিওপ বের হয়ে যেতেই জাঙ্কুক নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর এগিয়ে যায় জানলার কাছে। জাঙ্কুকের অবস্থান এখন বিল্ডিং এর 10 তলায়। জাঙ্কুক একবার তাকায় নিজের হাতে থাকা তের ফোনের দিকে, তারপরে বিড়বিড় করে বলে, সরি মাই হার্ট, তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কি করব বল, তোর পাশে তোর ছায়াটাও যে আমার সহ্য হয় না, আর সেখানে পরপুরুষের দেওয়া কোনো জিনিস আমি কিভাবে তোর পাশে রাখি। কথাগুলো বলেই জাঙ্কুক তের ফোনখানা ছুঁড়ে মারে জানলা দিয়ে 10 তলার উপর থেকে নিচে। ফোনটি নিচে পড়তেই মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তা দেখে জাঙ্কুকের পৈশাসিক আনন্দ হয়। জাঙ্কুকের ঠোঁটের কিনারায় ফুটে ওঠে একটি মিষ্টি হাসি। জীবন বাড়ির বসার ঘরে বসেছে এলাহি কাণ্ড। তের ফোন চুরি হবার পরে বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে এসে সে যে কি কান্না শুরু করেছে, এখন পর্যন্ত কেউ তার কান্না থামাতে পারেনি। খাওয়া দাওয়া বাদ দিয়ে সে কেঁদেই যাচ্ছে। তের সোফায় বসে কান্না করছে, আর তের ডান পাশে বসে আছে জিমি, তার হাতে একটি টিস্যু বক্স, আর বাম পাশে বসে আছে জেনি, তার হাতে একটি ঝুড়ি। বান্ধবীর ফোন চুরির খবর পেয়ে দুজনে চলে এসেছে বান্ধবীকে সান্ত্বনা দিতে। তে কয়েক মিনিট পর পর জিমিনের হাত থেকে টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে চোখের পানি পুচ্ছে আর জেনির হাতে থাকা ঝুড়িতে ফেলছে। আর তাদের পাশের সোফায় গালে হাত দিয়ে বসে আছে রোজ আর পিয়ন্তি। জিন আর লিসা অনেক চেষ্টা করেছে কান্না থামানোর, কিন্তু তে সে কি বোঝার মানুষ, শেষমেশ দুজনে হার মেনে নিয়েছে। আর তাছাড়া কাল তাদের বাড়িতে একটি অনুষ্ঠান আছে, অনেক কাজ পড়ে আছে। বসার ঘরে শোনা যাচ্ছে তের ফ্যাস ফ্যাস কান্নার আওয়াজ। তের কান্নার আওয়াজে বিরক্ত প্রিয়ন্তি। স্কুল দিয়ে আসার পর থেকে এসব দেখে চলেছে সে। প্রিয়ন্তির ধৈর্যের বাঁধ ভাঙে, একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, আপু প্লিজ, তোমার এই ফ্যাস ফ্যাসে কান্না বন্ধ করো, তোমার কান্নার স্বর খুব বাজে শুনতে। তে কটমট দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তির দিকে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ হ্যাঁ লাগবেই তো, ওই যে কথায় আছে না, সতীনের ছেলে মোটাই লাগে। কথাগুলো শেষ করে তে আবারও আগের মতোই কাঁদতে কাঁদতে বলে, আমার ফোন। এমন সময় বাড়িতে ঢুকলো দুই ভাই, জাঙ্কুক আর সুগা। সুগা তার বন্ধুদের বাড়িতে গিয়েছিল, মাঝপথে জাঙ্কুকের সাথে দেখা, তাই একসাথে দু ভাই বাড়িতে ফেরা। জাঙ্কুক দরজার কাছে এসে দেখে দরজা হালকা ফাঁক করা। জাঙ্কুক ভুরু কুঁচকে আসে, দরজা খোলা রেখে বাড়ির সবাই কোথায় গেছে। জাঙ্কুক আর সুগা শব্দ না করে দরজা খুলে ভিতরে ঢোকে, কিন্তু তাদের পা থামে জিমিনের কথায়, আল্লাহ, আমার বান্ধবীর ফোন যারা চুরি করছে তাদেরকে তুমি প্রতিবন্ধী বানিয়ে দাও, সাথে ওদের 14 গোষ্ঠীকেও প্রতিবন্ধী বানিয়ে দাও, ওদের ভবিষ্যৎ আলকাতরার মতো অন্ধকার করে দাও, আর ওদেরকেও
ওদের বন্ধুকেও হিজড়া বানিয়ে দাও, যাতে বংশবৃদ্ধি না করে চোর বানাতে না পারে। জিমিনের কথায় জেনি তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই জিমিন। আল্লাহ, আমার বান্ধবীর ফোন যারা চুরি করেছে তাদের ভবিষ্যৎ যেন ছাগলে ঘাস মনে করে খেয়ে নেয়। সুগা এবার তাকায় জাঙ্কুকের শক্ত করে রাখা মুখের দিকে, আর একবার তাকায় জিমিন আর জেনির দিকে। তার কাছে ব্যাপারটা খুব সন্দেহময় লাগছে, আর তার সন্দেহটা যদি সঠিক হয় তাহলে তার ভবিষ্যৎ। সুগা জাঙ্কুকের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা ভাই, তোর ফোনটা তো তুমি চুরি করাওনি তো? প্লিজ ভাই, সত্যি কথা বলো, এটা আমার ভবিষ্যতের ব্যাপার। জাঙ্কুক মিথ্যে বলার অবস্থাতে নেই, তাই সে ছোট্ট করে গম্ভীর স্বরে বলল, ব্যাস। জাঙ্কুকের হু শব্দটুকুই যথেষ্ট ছিল সুগার জন্য। সুগার হাত প্যান্টের উপর দিয়ে অটোমেটিক চলে গেল তার মেইন পয়েন্টে। জিমিন তের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, শুনতে, ফোনটা যেহেতু তোর, তাই বদদোয়াটা তুই দে, আমরা দিলে নাও লাগতে পারে, তাই না রে জেনি? জেনি মাথা নেড়ে হ্যাঁ বলল। তে নাক টেনে টেনে বলল, সত্যিই দিব, লাগবে তো আপু, তুমি বলো কি করব? রোজ শান্ত কণ্ঠে বলল, শুনতে, বদদোয়া দিলে তো আর তোর ফোন ফিরে আসবে না, এখন তোর যেটা ইচ্ছে। তে জিভ দিয়ে ঠোঁট ভিজায়, তারপরে বলে, ঠিক আছে, আমি ওদেরকে বেশি বদদোয়া দেব না, মাত্র একটাই দিব। কথাগুলো বলেই তে দুহাত তুলে মোনাজাত করে তারপরে বলে, আল্লাহ, আমার ফোন যারা চুরি করেছে তাদেরকে তুমি হাবিবা জাহান্নামে পাঠিয়ে দাও, ওরা হচ্ছে এক নম্বরের জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। তের মুখ থেকে এতবার জাহান্নামী শব্দ শুনে কেশে ওঠে জাঙ্কুক। কাশি দমিয়ে রাখতে না পেরে জাঙ্কুক তৎক্ষণাৎ খুকখুক করে কেশে দেয়। কাশির শব্দ পেয়ে তে সহ সবাই দরজার দিকে তাকায়। জিমিন আর জেনি পুরুষালী কণ্ঠ শুনে লজ্জায় মাথা নিচু করে নিল। বান্ধবীকে সান্ত্বনা দিতে গিয়ে তারা দুজনেই ভুলেই গিয়েছিল যে এটা বসার ঘর, এখানে যে কোনো সময় অন্য কেউ চলে আসতে পারে। তে দরজার দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ অসময় জাঙ্কুককে বাড়িতে দেখে তে একটু থতমত খেয়ে যায়, চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয়, তারপরে ঠোঁট কামড়ে মাথা নিচু করে নেয়। জাঙ্কুক কি তার কথাগুলো শুনে নিয়েছে? শুনেছে বোধহয়। সে যে চিল্লিয়ে চিল্লিয়ে বলেছে প্রিয়ন্তী তাকে সবসময় বলে কাঁদলে নাকি তাকে পেতনির মতো লাগে, তার জন্যই কি জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে? জাঙ্কুককে দেখে তে একটু নিজেকে গুছিয়ে নিতে চাইলো। জাঙ্কুক এগিয়ে আসলো তের দিকে। জাঙ্কুকে এগিয়ে আসতে দেখে রোজ বলে উঠলো, তোমরা এসে পড়েছো? আচ্ছা, আমি তোমার জন্য লেবুর শরবত নিয়ে আসি। জাঙ্কুক আস্তে করে বলল, আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল। সালাম দিয়েই জিমিন মাথা তুলে উপরে তাকায়। উপরে তাকাতেই আটকে ওঠে বেচারি। তের পা খামচে ধরে। কি দেখছে সে? জিমিনের এই আহাম্মকি সালামে বসার ঘরের সবাই চমকে উঠলো। তে অবাক চোখে তাকায় নিজের বান্ধবীর দিকে। তার জাঙ্কুক ভাইকে কোন দিক থেকে আঙ্কেলের মতো লাগছে তার বান্ধবীর কাছে? তার বান্ধবীর কি চোখে ছানি পড়লো নাকি? তে ক্ষণিকের জন্য ভুলে গেল নিজের ফোন হারানোর শোক। এদিকে জিমিন কাকে সালাম দিল দেখতে জেনি মাথা তুলে তাকালো। মাথা তুলে তাকাতেই চোখ দুটো মার্বেলের মতো বড় বড় হয়ে গেল তার। জেনি মনে মনে আওড়ালো, এমপি জিউন জাঙ্কুক এ বাড়িতে? জিমিন এই সালামে থমথম খেয়ে গেল জাঙ্কুক। জাঙ্কুকের গম্ভীর মুখখানা আরো গম্ভীর হয়ে গেল। বসার ঘরে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ নীরবতা ভেঙে প্রিয়ন্তী অবাক কণ্ঠে বলল, তুমি ভাইকে আঙ্কেল কেন ডাকলে আপু? প্রিয়ন্তীর মুখে ভাইয়া ডাক শুনে জিমিন আর জেনি অবাক চোখে তাকালো জাঙ্কুকের দিকে। তারা এতদিন শুধু জানতো এমপি জিয়ন জাঙ্কুক তের ক্রাশ, এর বেশি কিছু তারা জানতো না। জিমিন একটি শুকনো ঢোক গিলল। সে এখন কি বলবে? পুরুষালী গম্ভীর আওয়াজ পেয়ে সে মাথা নিচু করে নিয়েছিল। তাই তাদের সামনে কে আসছে সেটা না দেখে সে ভেবেছিল এই গম্ভীর কণ্ঠের মালিক হয়তো তের বাবা নয়তো চাচা হবে। তো বেশি ভদ্রতার খাতিরে সালাম দিয়েছে সে। কিন্তু সে কি করে জানবে যে তের বাবা চাচার জায়গায় এমপি জিয়ন জাঙ্কুক এসে পড়বে, তাও আবার তেদের বাড়িতে? জিমিন আর চোখে তাকায় তের দিকে। তে অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। জিমিন বলার মতো কোনো কিছু খুঁজে পেল না। এমন সময় জিমিনের ফোন বেজে উঠলো। তার মা ফোন করেছে, তাকে বাসায় যেতে বলেছে। মায়ের ফোন পেয়ে যেন জিমিন চাতক পাখির মতো পানি খুঁজে পেল। জিমিন বসা থেকে উঠে দাঁড়ায়, তারপরে
তের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, তে আমি এখন গেলাম, আবার পরে আসবো কেমন? কথাগুলো বলেই জিমিন তাড়াতাড়ি করে জেনির হাত ধরে টেনে নিয়ে বাড়ির বাইরে চলে যায়, আর পিছনে ফেলে রেখে গেল অবাক হওয়া কিছু মুখকে। জিমিন আর জেনি চলে যেতেই জাঙ্কুক গম্ভীর গলায় বলে ওঠে, তোরা সবাই যার যার রুমে গিয়ে রেডি হয়ে নে, আমরা একটু পরেই বের হব। জাঙ্কুকের গম্ভীর গলার আওয়াজে বসার ঘরে সবার অবাকে রেশ কাটিয়ে বাস্তবতায় ফিরে আসে। ভাইয়ের কথায় রোজ ভুরু কুঁচকে বলে, কেন ভাইয়া, আমরা সবাই কোথায় যাব? জাঙ্কুক আবারও গম্ভীর গলায় বলে, আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। প্রিয়ন্তীর চোখ দুটো খুশিতে জলজল করে উঠল। তে অন্য সময় হলে খুশিতে লাফিয়ে উঠত, কিন্তু তার ফোন হারানোর শোকে তাকে খুশি দিতে পারছে না। রোজ তের ভার মুখের দিকে তাকিয়ে বলল, তের মুডও খারাপ আছে, আর ঘুরতে গেলে ওর মুডও ভালো হয়ে যাবে। সুগা তাকায় তের দিকে, তারপরে তের কাছে এগিয়ে এসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা স্বরে বলল, শুনতে তুই আর কাঁদিস না কেমন? দরকার হলে আমি আমার একটা কিডনি বিক্রি করে তোকে ফোন কিনে দেবো। আর তুই না, তোর ফোন যারা চুরি করছে তাদেরকে বড়দোয়া দিতে নেই, বলতে হয় আল্লাহ আমার ফোন যারা চুরি করেছে তাদেরকে তুমি হেদায়েত দান করো, যাতে পরবর্তীতে এরকম কাজ আর না করে। ব্যাস। সুগার কথায় তের ফোনের শোক আবার জেগে উঠলো। তে আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠলো, হাজার সুরে বলতে লাগলো, ভাইয়া গো, আমার শালিকের বাচ্চার মতো একটাই তো ফোন ছিল, তা ওরা কিভাবে আমার বুক থেকে আমার ফোনটা কেড়ে নিয়ে গেল গো, আমি ওদেরকে কখনো ক্ষমা করব না। তের কথায় সুগার মুখখানা ভোতা হয়ে গেল। সুগা বলল, আমি তো বুঝতে পারছি তোর কষ্টটা, আচ্ছা চল একটু ঘুরে আসি, দেখবি তোর মনটাও ভালো হয়ে যাবে। তে নাক টেনে টেনে নি বলল, আচ্ছা চলো। জাঙ্কুক একটি তপ্ত শ্বাস ছাড়লো, তারপরে শান্ত কণ্ঠে বলল, যা তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নি, আর সুগা তুই আমার সাথে আয়। বলেই জাঙ্কুক সিঁড়ির দিকে পা বাড়ালো। জাঙ্কুকের পেছন পেছন চলল সুগা। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, আচ্ছা ভাইয়া, তের বড়দোয়া লেগে গেলে তুমি তো সত্যি সত্যি জাহান্নামে চলে যাবে, তখন কি হবে? জাঙ্কুক নিজের বাম হাত রাখে ছোট ভাইয়ের কাঁধের উপরে, তারপরে ঠোঁট কামড়ে বলে, চিন্তা করিস না ছোট ভাই, বিয়ের পরে মোনাজাত করিয়ে আবার জান্নাত চাইয়ে নেব। জাঙ্কুকের কথায় সুগা মনে মনে বলল, তুমি তো মোনাজাত করিয়ে জান্নাত চাইয়ে নেবে, কিন্তু আমার কি হবে? আমার ভবিষ্যৎ যে অন্ধকার দেখছি ভাইয়া। সবাই মিলে পার্কে ঘোরাঘুরি করে গিয়েছে শপিং মলে। আজকে দুপুরে রেস্টুরেন্টে খেয়ে তারা বাসায় ফিরবে। সবাইকে খাবার অর্ডার দিতে বলে জাঙ্কুক ডেকে নিয়ে চলল একটি মোবাইলের দোকানে। জাঙ্কুক নিজেকে সুন্দর মতো কভার করে রাস্তায় বের হয়েছে, না হলে তো মানুষজনের কারণে স্বস্তি মতো চলাচল করতে পারে না এমপি জিওন জাঙ্কুক। মোবাইলের দোকানে ঢুকে ভালো মোবাইল দেখতে চাইলো দোকানদারের কাছে। দোকানদার অনেক ভালো ভালো মোবাইল দেখালো। দাম জিজ্ঞাসা করতেই বলল 1.5 লাখ টাকা। দাম শুনে তের চক্ষু বেরিয়ে আসার উপক্রম। 1.5 লাখ টাকা! এই লোক নির্ঘাত ঠকাচ্ছে জাঙ্কুক ভাইকে। তে কিছু বলতে যাবে তার আগেই তে দেখে জাঙ্কুক দোকানদারের সাথে মোবাইলের ফিচার্স নিয়ে কথা বলে। তে হঠাৎ করে দোকানদারকে বলে ওঠে, দেখেন ভাই, আপনি কিন্তু বেশি দাম চাইছেন। আমার বান্ধবী এইরকম মডেলেরই এইরকম কালারেরই মোবাইল কিনেছে, তাও 20,000 টাকার ভিতর। আপনি এত দাম কেন চাইছেন? হ্যাঁ মানছি ব্র্যান্ডটা আলাদা, কিন্তু তাই বলে এত দাম হবে? জাঙ্কুক তের কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। বলে কি এই মেয়ে, অ্যাপেল ফোন নাকি 20,000 টাকায় কিনছে ওর বান্ধবী? মাথা মোটা এই মেয়েকে নিয়ে আর পারি না। জাঙ্কুকের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাই চলেন তো এখান থেকে, চলেন। বলে জাঙ্কুকের হাত ধরে টানতে লাগলো। তারপরে জাঙ্কুকের কানের কাছে ফিস ফিস করে বলল, দেখছেন জাঙ্কুক ভাই, এখনই আমাদের পিছন থেকে ডাক দেবে, বলবে আসেন আসেন, আর 5,000 টাকা দিয়ে বাড়িয়ে নিয়ে যান। এরকমই করে, আমরা যখন জামা কাপড় আর কসমেটিক কিনতে যাই না, এই ট্রিক্সটা কাজে লাগে, দেখেন ডাক দেবে। জাঙ্কুক কোন আহাম্মকের পাল্লায় পড়লো, কিন্তু লোকটার পিছন থেকে ডাকলো না। তারপরে জাঙ্কুক তের হাত ছাড়িয়ে লোকটার কাছে যে মোবাইলটি কিনে নিল। তে
মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাই কিভাবে এমপি হলো, তাকে বোকা বানিয়ে 1.5 লাখ টাকা নিয়ে নিল। ফোন কিনে জাঙ্কুক তেকে নিয়ে রেস্টুরেন্টে গেল। সবাই সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে বাসায় ফিরল। গাড়িতে বসে জাঙ্কুক তের ফোনে সবকিছু সেটিং করে দিচ্ছিল। বাসায় ফিরে যে যার রুমে চেঞ্জ করতে চলে গিয়েছে। দুপুরে খাওয়ার পর সবাই একটু রেস্টও নেবে। জাঙ্কুক নিজের রুমে যাওয়ার আগে তের রুমে ঢুকলো। তারপরে ওকে বলল, এই মোবাইলে আমি তোর প্রয়োজনীয় যার যার নাম্বার আছে সবার নাম্বার সেভ করে দিয়েছি, এর বাইরে অন্য কাউকে ফোন দিবি না বলে মোবাইলটা তের হাতে দিয়ে নিজের রুমে চলে গেল। তে তো নতুন মোবাইল পেয়ে অনেক খুশি। ওর যে ফোনটা চুরি হয়ে গিয়েছিল ওই ফোনটাও নতুন ছিল, মাত্র 2 দিন বয়স। এখন এই ফোনটাকে সাবধানে রাখতে হবে। তে ফ্রেশ হয়ে ফোনটি নিয়ে বসলো। কি কি আছে আর জাঙ্কুক কার কার নাম্বার সেভ করে দিয়েছে। জাঙ্কুক সবার নাম্বারই দেখলো, ওর বাসার সবার নাম্বার আর ওর কলেজের কিছু প্রফেসরের নাম্বারও আছে, ওর বান্ধবী দুজনের নাম্বার আছে। তে অবাক হলো, ওর বান্ধবীদের নাম্বার জাঙ্কুক জানলো কিভাবে। অবশেষে তে জাঙ্কুকের নম্বরটিতে ঢুকলো। তে অনেকবার চেষ্টা করেছিল জাঙ্কুকের নাম্বার নেওয়ার জন্য, কিন্তু বাসার কারো কাছে জাঙ্কুকের নাম্বার তে পায়নি। সুগার কাছে অবশ্য জাঙ্কুকের নাম্বার থাকলেও সুগা কোনোদিনও তেকে দেবে না। তে জাঙ্কুকের নাম্বার দেখে কেমন যেন একটু সন্দেহ লাগলো, নাম্বারটা কেমন চেনা চেনা লাগছে। তের মনে খচখচ করছে, যেই নাম্বারটিতে ও মেসেজ করেছিল কলেজে বসে, এই নাম্বারটা আর সেই নাম্বারটা একদম সেম। তে মনে মনে ভাবে, জাঙ্কুক ভাইয়ের নাম্বার জিমিন কোথা থেকে পাবে। তারপরও মনের সন্দেহ দূর করতে জিমিনকে ফোন করে। জিমিন ফোন রিসিভ করতেই তে জিমিনকে বলে, দোস্ত, জাঙ্কুক ভাইয়ের নাম্বারটা আমার মনে হয় সেই ট্রুথ ডেয়ার গেমে ওই ছেলের নাম্বারটা। কি বলিস তুই? হ্যাঁ দোস্ত, তুই একটু নাম্বারটা আরেকবার বল তো, আমি একটু মিলিয়ে দেখি। জিমিন নাম্বারটা বলতেই তে দেখে জাঙ্কুকের নাম্বার সাথে সেই নাম্বারটা মিলে গেছে। তে যেন আকাশ থেকে পড়লো। জিমিন, কি হয়েছে দোস্ত? জিমিন, ওটা তো জাঙ্কুক ভাইয়ের নাম্বার। কি বলিস তুই? হ্যাঁ, তুই এই নাম্বারটা কোথায় পেয়েছিস জিমিন? সত্যি করে বল। জাঙ্কুক ভাইয়া যদি জানে যে আমি এই সমস্ত কিছু করেছি তাহলে তো আমাকে মেরেই ফেলবে। জিমিন পড়েছে মহা বিপদে। তেকে তো সত্যিটা বলতেও পারবে না, তাই তো জিমিন মিথ্যে কথা করে বলল, শুনতে নাম্বারটা আমি একটি টাকার উপরে পেয়েছি, সেখান থেকেই দিয়েছি। আমি কিভাবে জানবো যে তোর ওই এমপি ভাইয়ের নাম্বার মানুষ টাকায় লিখে এদিকে ওদিকে ফেলছে? তে জিমিনের কথা বিশ্বাস করে নিল। তারপরে নিজের ভবিষ্যৎ ভেবে আল্লাহ আল্লাহ করতে লাগলো। এদিকে জিমিন ফোন কেটে ভাবতে লাগলো, জিমিন আসলে সুগাকে পছন্দ করে, কিন্তু ওই ধলা বিলইটা জিমিনকে পাত্তাই দেয় না আর সারাক্ষণ ওকে এড়িয়ে চলে। তাই জিমিন ভেবেছিল সুগার হয়তোবা অন্য কারোর সাথে রিলেশন আছে। তাই জিমিন প্ল্যান করে একদিন তেদের বাড়িতে গেল। তখন সুগা ঘুমাচ্ছিল। জিমিন চুপি চুপি সুগার রুমে গিয়ে ওর মোবাইলটা সুগার ফিঙ্গার দিয়ে খুলে তারপরে অনেক ঘাটাঘাটি করে, কিন্তু তেমন কিছু পেল না। তবে কুকি নামে একটা নম্বরে ওর বেশ কিছু মেসেজ আর নম্বরটির সাথে ওর ফোনেও কথা হয় প্রায় প্রতিদিন। জিমিন ভাবলো এটাই হয়তোবা সুগার গার্লফ্রেন্ডের নম্বর হবে, কারণ মেসেজগুলো খুবই সংক্ষিপ্ত, যেমন কোথায় আছো, বাসায় আসবো, পার্কে যাব, আসবো কিনা, কেমন আছো, এই সমস্ত কথাবার্তা। কিছু লুকোতেই হয়তোবা সুগা শর্ট ফর্ম ব্যবহার করে কথা বলতো। তাই তো জিমিন নাম্বারটি লিখে এনেছিল আর সেদিনকার প্ল্যান করে থেকে ট্রুথ ডেয়ারে ওই নাম্বারটি দিয়েছিল। কোনো মেয়ে হলে তো তার সাথে ওইভাবেই কথা বলতো, আর ছেলে হলেও জিমিন বুঝতে পারবে, কিন্তু সেই নাম্বারই যে জাঙ্কুকের হবে এটা তো জিমিন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। এখন যদি সবকিছু ফাঁস হয়ে যায়, কেঁচো করতে কেউটে বের হয়ে যায়, তাহলে তো জিমিনের কেল্লা ফতে। সন্ধ্যার পর জাঙ্কুক বেরিয়েছিল পার্টি অফিসের কিছু কাজে। ফিরতে ফিরতে রাত অনেক হয়েছে তার। বাসায় ফিরে নিজের রুমে যাওয়ার আগে ভাবলো তার মায়ের সাথে একটু কথা বলে যাক। মায়ের রুমের কাছে যেতে ভিতর থেকে সে কিছু কথা শুনে থমকে যায়। লিসা জিনকে বলছিল, শোনো আপা, তুমি তো ইউনোকে চেনো আর বড় আপাকেও চেনো। আমাদের মেয়ে খুব ভালো থাকবে ইউনোর সাথে, তুমি এত চিন্তা করো না। ইউনো খুব ভালো ছেলে, আজকালকার যুগে এমন ছেলে পাওয়া যায় না। ব্যাস এইটুকু কথা আর শুনতে পারলো না জাঙ্কুক। জাঙ্কুকের বুক ভার হয়ে এলো, মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বুকের ভিতরে
কেউ যেন ছুরি দিয়ে আঘাত করছে। তার তেকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হবে। জাঙ্কুক আর কিছু ভাবতে পারলো না। শক্তপোক্ত পুরুষটাও যেন এক নিমিষেই ভেঙে পড়লো। কোনো মতে পা টেনে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। তার মাথা কাজ করছে না, কি করবে সে? জীবনে 3টা মেয়েকে সে অসম্ভব ভালোবাসে, তার মা, বোন আর তে ছোট থেকে জাঙ্কুকের নেওটা। সারাক্ষণ জাঙ্কুকের পিছনে ঘুরঘুর করত, আর জাঙ্কুকও তেকে অসম্ভব ভালোবাসতো। কিন্তু তখনকার সেই ভালোবাসাটা ছিল একজন ভাই হয়ে বোনের প্রতি। তবে বাড়ি ছেড়ে যাবার পরে জাঙ্কুকের সেই ভালোবাসার অনুভূতি বদলে গেল। জাঙ্কুক আস্তে আস্তে তের প্রতি অন্যরকম ফিলিংস আসতে লাগলো। তের প্রতিটা খোঁজ খবর ও সুগার কাছ থেকে এবং লোক লাগিয়ে নিত। কিন্তু গত 3-4 দিন সুগা অসুস্থ থাকায় তের গতিবিধি সে টের পায়নি। তের খোঁজ খবর রাখতে রাখতে তের প্রতি যেন আসক্ত হয়ে পড়েছে জাঙ্কুক। তার প্রেয়সী তাকে ছেড়ে অন্য কারো হবে, যাকে ছোট থেকে আগলে রাখলো, আজকে সেই আগলে রাখাটা হাতছাড়া হয়ে যাবে। জাঙ্কুক কিছুতেই মেনে নিতে পারছে না তার প্রেয়সীর এই বিচ্ছেদ। কি করবে সে? এত বিচক্ষণ শক্তপোক্ত পুরুষটাও হঠাৎ যেন জ্ঞান শূন্য হয়ে পড়লো। এই 30 বছর বয়সে কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি জাঙ্কুক। তার ধ্যান জ্ঞান শুধু তের ভিতরে সীমাবদ্ধ। তবে আজকে কি হারাতে চললো তেকে? জাঙ্কুকের চোখ লাল হয়ে উঠলো, গায়ে জ্বর জ্বর অনুভূতি শুরু করলো, মাথাটা ছিঁড়ে পড়ছে ব্যথার জন্য। কি করবে? জাঙ্কুক কোনো মতে নিজেকে টেনে টুনে বিছানা থেকে উঠালো। তারপরে আস্তে করে তের রুমে গেল। তে তখনও ঘুমায়নি, পড়ার টেবিলে পড়ছিল। জাঙ্কুক তেকে আস্তে করে ডেকে বলল, তে আমার রুমে আয় তো। তে জাঙ্কুককে দেখে ভরকে গেল, উস্কো খুস্কো চুল, চোখ দুটো লাল। তে আটকে উঠে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আমার রুমে আয়। কথাটি বলে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। তে পিছু পিছু গেল জাঙ্কুকে। জাঙ্কুক নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তে গিয়ে দাঁড়াতে জাঙ্কুক বলল, মাথাটা ভীষণ ব্যথা করছে, একটু টিপে দে তো। তে জাঙ্কুকের পাশে বসে মাথা টিপতে লাগলো, আর জাঙ্কুক চোখ বন্ধ করে রাখলো। যাকে সে নিজের মনে রানী করে রেখেছে, সেও কি তাকে চায়? জাঙ্কুক তো তা জানে না। জাঙ্কুক তের চোখে তার জন্য মায়া দেখেছে, কিন্তু সেটা কি শুধু ভাই হিসেবে না অন্য কিছু, তা জাঙ্কুকে জানতে হবে। জাঙ্কুক আস্তে করে তেকে বলল, তে ভাইয়া কাউকে পছন্দ করিস? মানে মানে কোনো বয়ফ্রেন্ড আছে? জাঙ্কুক তের সম্পর্কে যতটুকু জানে, তের কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু মনে মনে কাউকে পছন্দ করে কিনা মনের খবর তো আর অন্য কারো কাছ থেকে নেওয়া যায় না। তে চুপ করে রইল। তে যাকে পছন্দ করে সে তো তার সামনেই শুয়ে আছে, কিন্তু তার কথা তে যদি বলে তাহলে জাঙ্কুক ভাই কি তাকে ভুল বুঝবে? জাঙ্কুক ভাই কি তাকে পছন্দ করে তা তো তে জানে না। তে কি করবে, কি বলবে? তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক বলে উঠল, বলতে পারিস আমার কাছে, আমি কাউকে বলবো না। না ভাইয়া, কাউকে পছন্দ করি না। ও আচ্ছা আচ্ছা, তে আমি তোর কোলে একটু মাথা রাখতে পারি? তারপর তুই আমার মাথাটা টিপে দিস। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক তের কোলে মাথা রাখে, মুখটা তের পেটের কাছে। জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস তের জামা ভেদ করে শরীরে স্পর্শ করছে। তে যেন বিমোহিত হচ্ছে। জাঙ্কুক একটু আগিয়ে তের পেটের সাথে তার নাকটি স্পর্শ করছে। তের শরীরের স্মেল জাঙ্কুকের ভালো লাগছে। তার মাথা ব্যথাটা, তার মনের কষ্টটা ধীরে ধীরে দূর হচ্ছে তের শরীরের ঘ্রাণে। তে নিঃশ্বাস আটকে আসছে। জাঙ্কুকের এমন স্পর্শে তের মাতাল মাতাল লাগছে। তার পছন্দের পুরুষের প্রথম ছোঁয়া, যাচ্ছে উপেক্ষা করতে পারে না। জাঙ্কুক আরেকটু এগিয়ে তের কোমর জড়িয়ে ধরে। তে হাত বুলিয়ে দেয় জাঙ্কুকের মাথায়। হঠাৎই জড়িয়ে ধরাতে তের হাত থেমে যায়। তের ঠোঁট টিপটিপ করে কাঁপছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। আর বেশিক্ষণ এভাবে থাকলে মনে হয় ও দম আটকে মরে যাবে। জাঙ্কুকের ইচ্ছে করলো তের কাঁপা ঠোঁটে তার ঠোঁটের পরশ দিতে, কিন্তু এখন তা করা ঠিক হবে না। আগে তোকে নিজের করে পাই, তারপরে তোর সমস্ত শরীরের অধিকার
আমার হবে। জাঙ্কুক মনে মনে কথাগুলো ভাবলো। সে নিজে অনেক হট অনুভব করছে। জাঙ্কুকের লিটল কুকি তা জানান দিচ্ছে। জাঙ্কুক এক মুহূর্তে উঠে বসলো। তারপরে ঠান্ডা কণ্ঠে ডেকে বলল, তে এখন তুই রুমে যা, আমার ওয়াশরুমে যেতে হবে। তে আর কথা বাড়ালো না। ও পট করে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আর এক মুহূর্ত এভাবে থাকলে মনে হয় ও দম আটকেই মরে যেত। তে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। আর জাঙ্কুক গেল ওয়াশরুম। সকাল সকাল জীবন বাড়ি কর্মচঞ্চলতায় মুখরিত হয়ে আছে। জীবন বাড়িতে আজ অনুষ্ঠান হবে, তাই তো ঘরের গৃহিণীরা কাজকর্ম নিয়ে ব্যস্ত। ঘরের দুই কর্তা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। নামজুন আর বোগাম আজকে অফিসে যাবে না, কারণ বাড়িতে অনেক মেহমান আসবে, তাই তারা বাসায় থাকবে। এমন সময় জাঙ্কুক সিঁড়ি বেয়ে নামতে নামতে ড্রয়িং রুমে চোখ বোলালো। ড্রয়িং রুমে কেউ নেই। জাঙ্কুক সোজা গিয়ে তার বাবার সামনে গম্ভীর মুখ হয়ে বসলো। কিম নামজুন জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে পেপারে মুখ গুজলেন। জাঙ্কুক শান্ত কণ্ঠে তার চাচার দিকে তাকিয়ে বললেন, চাচ্চু, তোমার সাথে আমার একটা কথা আছে, কিন্তু তুমি তো আবার তোমার বড় ভাইয়ের সাথে কোনো আলোচনা না করে সিদ্ধান্ত নাও না, তাই কথাটা তোমার বড় ভাইকে জানিয়ে দাও, আমি তাকে বিয়ে করতে চাই। কথাটি শুনে বোগাম অত্যন্তই খুশি হলেন। তার মুখে দেখা গেল মিষ্টি হাসি, কিন্তু ভাইয়ের কথা ছাড়া তিনি তো কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। বোগাম কিম নামজনের দিকে তাকালেন। কিম নামজনের গম্ভীর মুখ আরো গম্ভীর হয়ে উঠল। তিনি গমগমে কণ্ঠে বলে উঠলেন, অসম্ভব, যার নিজের জীবনের ঠিক নেই তার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে তার জীবন তো আমি অনিশ্চয়তায় ফেলতে পারি না। আমার মেয়ের জন্য কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার পাত্রই আমার পছন্দ। কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের হাতে আমার মেয়েকে তুলে দেব না। চাচ্চু, তোমার ভাইকে বলে দাও আমি তার অনুমতি নিতে আসিনি, আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। বোগাম, তুই তোর ভাইপোকে বলে দে আমার সামনে এইসব বেয়াদবি না করতে। আগেরবার নিজে বাড়ি থেকে বের হয়ে গেছে, এবার কিন্তু আমি তাকে বাড়ি থেকে বের করে দেব। আর আমার মেয়ের আশা ও যেন ভুলে যায়। জাঙ্কুক কিছু বললো না, সোফা ছেড়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আগেরবার আমি একা গিয়েছিলাম, নো প্রবলেম, এবার আমার বউয়ের সাথে তোমার বউকে নিয়ে যাব, তো রেডি থেকো বউকে ছাড়া থাকার জন্য। কথাটি বলে মুখে বাঁকা হাসি নিয়ে জাঙ্কুক চলে গেল উপরে। জাঙ্কুকের কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় নামজুন। বেয়াদব হয়েছে কি ছেলেটা, দেখেছিস বোগাম? বোগাম মিটি মিটি হাসছে ভাই আর তার ছেলে দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে। তার ভাই আর ছেলে এরকমই ছোটবেলা থেকে একজন আরেকজনকে দেখতে পারে না, অথচ দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তারপরে বোগাম বলে উঠলো, দেখো ভাই, তুমি জাঙ্কুকের রাজনীতি পছন্দ করো না, কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছো, এই যে আমরা স্মুথলি ব্যবসা করতে পারছি, রাস্তাঘাটে এত ভালোভাবে চলতে পারছি, এর পিছনের কারণটা কি? এর পিছনের কারণ কিন্তু জাঙ্কুক। পরোক্ষভাবে জাঙ্কুক কিন্তু আমাদের প্রোটেক্ট করছে। তুমি এটা মানো আর নাই মানো, তুমি আমাদের সাথে আর কি গ্রুপ, এস ইন্ডাস্ট্রি সবাইকে দেখো, ওরা সবাই ব্যবসার ক্ষেত্রে কত হ্যাপা পোহাতে হয়, কিন্তু আমাদের কি কোনো হ্যাপা লাগে বলো? এটার কারণ কি? শুধু তো জাঙ্কুকই। হ্যাঁ, সবই বুঝতে পারছি, এমপি জামাই পেয়ে তুমি তো খুশিতে গদগদ, কিন্তু আমি আমার তে মামুনিকে ওই বেদবের হাতে দেব না। আমার মামুনির জীবন আমি অনিশ্চিতে ফেলব না। ভাইয়া, এটা কি বলছো তুমি? তোমার সিদ্ধান্তের উপরে আমি কি কখনো কথা বলেছি? তুমি যা চাইবে তাই হবে, কিন্তু ছেলে হিসেবে জাঙ্কুক কিন্তু খারাপ না, মেয়ে জামাই হিসেবে জাঙ্কুককে আমার খুব পছন্দ। নামজুন বোগামের কথা শুনে বড়দাই কুঁচকে দেয়। খরের শত্রু বিভীষণ। দুপুরে বিশাল খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে জাঙ্কুকের আগমনের অনুষ্ঠানে শেষ হলো। সব মেহমানরা যে যার মতো চলে গিয়েছে, রয়ে গেছে খুব নিকট আত্মীয়রা। তার মধ্যে ইউনো আর ইউনোর মাও থেকে গেছে। তাদের থাকার অবশ্য একটি কারণ আছে। বিকেলে চায়ের আড্ডায় সবাই গল্প করতে বসেছে, সেখানে জাঙ্কুকও আছে। সবাই হাসি ঠাট্টা তামাশা করছে। ইউনো আর চোখে বারবার রোজকেই দেখছে, বিষয়টা জাঙ্কুকও খেয়াল করছে। জাঙ্কুকের রাগে মাথা চিরচির করছে। বেয়াদব ছেলেটা বিয়ের প্রস্তাব দেয় তেকে, আর দেখে রোজকে, এটার তো ক্যারেক্টারের সমস্যা আছে, ওর ব্যবস্থা আমাকে করতে হবে। তার আগে তেকে নিজের করে নিয়ে নি, বেশি সময় দেওয়া যাবে না। সময়টা কেটে গেল হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। রাত তখন ৯টা। সন্ধ্যার চা নাস্তা গল্প গুজব করার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। ড্রয়িং রুমে এখন মেয়েরা নেই, শুধু রয়েছে জাঙ্কুক, তার
বাবা চাচ্চু, মা চাচি, ইউনো আর ইউনোর মা, সাথে প্রিয়ন্তী। সবাই গল্পগুজব করছে। জাঙ্কুক গম্ভীর মুখে এক কোণায় বসে শুধু ইউনোর দিকেই খেয়াল করছে। হঠাৎই ইউনোর মা হাসি মুখে বলে উঠল, বেয়াই সাহেব, লিসাকে আমি ফোন করে তো সবকিছু বলেছি, আর আমাদের বিষয়ে তো আপনারা সবকিছুই জানেন। আমি চাই আমাদের সম্পর্কটা আরেকটু গাঢ় হোক। আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। আমার ইউনোর জন্য আপনার মেয়েকে আমার ঘরে বউ করে নিতে চাই। ন্যান্সির কথায় জাঙ্কুক ভ্যাবাচাকা খেয়ে যায়। যদি তের বিয়ের কথা চলে, তাহলে ওর বাবাকে কেন বলছে আপনার মেয়েকে? আসলে তারা কাকে ইউনোর জন্য বউ করে নিতে চায়? তখনই নামজনের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। হ্যাঁ, আমাকে জিন সব বলেছে। ইউনোর ব্যাপারে, আপনাদের ব্যাপারে তো আমরা সবই জানি। ইউনো ভালো ছেলে, আর রোজেরও পড়াশোনা চলছে। আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা চাচ্ছি বিয়েটা রোজের অনার্স পরীক্ষা শেষ হওয়ার পর হলেই ভালো হয়। বেশি দিন তো আর বাকি নেই, সময় মাত্র 2 বছর। এই 2 বছর কি আপনারা অপেক্ষা করতে পারবেন? আমাদের কোনো সমস্যা নেই বেয়াই সাহেব। আমরা চাই ইউনো আর রোজ দুজন দুজনকে জানুন এই 2 বছরের মধ্যে। তারপরে না হয় বিয়ের কথা আগাবে। এখন আপাতত আংটি বদল করে রাখলেই ভালো হয়। ইউনোর বাবাই আসতো এই সমস্ত কথা আপনাদের কাছে বলার জন্য, কিন্তু আসলে একটি ব্যস্ততার কারণে উনি আসতে পারেনি। কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা দিন তারিখ ঠিক করে ওদের এনগেজমেন্টের ব্যবস্থা করি। তারপর না হয় 2 বছর পরে ধুমধাম করে বিয়ে হবে। বোগাম, তুই কি বলিস? ভাই, আমি আর কি বলবো, পরিবারের জন্য সবসময় তোমার সিদ্ধান্তই সঠিক। তুমি যা ভালো মনে করো। জাঙ্কু তার বাবার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। সে কি বুঝলো আর আসল ঘটনাটা কি হলো? সে শুধু শুধু কালকে রাত্রে কষ্ট পেয়েছে। আসলে তো ব্যাপারটাই উল্টো। এরই মাঝে নেন্সি হঠাৎ করেই বলে ওঠে, ভাই, আর একটা কথা ছিল। আসলে আমি লিসাকে বলতে চাইছিলাম, কিন্তু আমি চাই কথাটা আপনাকেই আগে বলতে। ইউনোর বাবার বন্ধুর ছেলে, সে ডাক্তার, বিদেশ থেকে পড়ে এসেছে। আমাদের বাসার এক অনুষ্ঠানে ওরা ফ্যামিলি সহ আসলে ছেলে দেখে দেখে, আর তার খুব পছন্দ হয়। তারপরে তারা ফ্যামিলিগত ভাবে আমাদেরকে জানায় যে তাদের বাড়ির বউ করতে চায় তেকে। এখন আপনারা কি বলেন? কিম নামজুন পেয়েছে সুযোগ জাঙ্কুকে মজা দেখানোর জন্য। কিম নামজুন মুখে একটি বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তের জন্য তো আমরাও ডাক্তার ইঞ্জিনিয়ারের পাত্র খুঁজছিলাম, কিন্তু তে তো সবে ইন্টারে পড়ে। তো আর 2 বছর পর হলে তাহলে আমরা ভেবে দেখতে পারি। কোনো সমস্যা নেই ভাই, আমি বলবো ওদেরকে অপেক্ষা করতে। তাহলে তাদের সাথে তের সম্বন্ধটা করলে কথাবার্তা আগিয়ে রাখা হলো, এই আর কি। রোজ আর তের বিয়েটা একসাথে হলো। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখবো, আমরা জানাবো অবশ্যই। যেহেতু আমাদের পারিবারিক ব্যাপার, সবার সাথে তো আলোচনা করার দরকার আছে। কথাটি বলেই নামজুন জাঙ্কুকের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। জাঙ্কুকের ঠান্ডা মাথাটা চট করে গরম হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে যে মনে প্রশান্তি বিরাজ করছিল, তা যখন এখন আগুনের দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে। জাঙ্কুক কিছু বলছে না, সোফার এক কোণে বসে রাগে শুধু ফুঁসছে। ইউনো আর তার মা সকলের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। রাত তখন 10টা। ড্রয়িং রুমে শুধু এখন তারা 5 জন আর প্রিয়ন্তী, যে যার মতো এখন ঘুমাতে চলে যাবে। তখনই জাঙ্কুক দাবানলের মতো একটি বোমা বিস্ফোরণ করলো। আমি এক্ষুনি তেকে বিয়ে করব। জাঙ্কুকের কথায় সবাই আটকে উঠলো। কিম নামজুন রাগী দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে। কি বলছো এসব জাঙ্কুক? তুমি তেকে বিয়ে করবে মানে? তে সবে মাত্র 16 বছর বয়স। এতটুকু বয়সে তুমি তেকে বিয়ে করবে? আর শুনলে না, তের জন্য ডাক্তার পাত্র ঠিক করেছি। ওই জন্যই তো এখনই বিয়ে করব। না হলে আরো 2 বছর পর বিয়ে করতাম। আর বয়স, আমার দাদি বিয়ে হয়েছিল 10 বছর। মেবি তুমি আম্মুকে বিয়ে করেছিলে 14 বছর বয়সে। সেই অনুযায়ী আমি তো অনেক বেশি দেরি করে ফেলেছি। আমার আরো আগে বিয়ে করা উচিত ছিল। যাই হোক, তোমাদের সিদ্ধান্ত আমি জানতে চাই না। আমি তেকে বিয়ে করব, ব্যাস। জাঙ্কুকের কথা শুনে জিন, লিসা, বোগাম সবাই খুশি হলেও এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে, বিষয়টা কেমন যেন খচখচ লাগছে। কিন্তু জাঙ্কুক যে রাগী ছেলে, তার মুখের উপরেতে কোনো কথা বলাও যাবে না। সে যেটা বলবে সেটা করেই ছাড়বে, নতুবা মেয়ে নিয়েই ভেগে চলে যাবে। তখন আমও যাবে, ছালাও যাবে। কিন্তু পরিবর্তন ঘটলো না নামজুনের মুখে। সে শক্ত মুখেই বসে রইল। জিন, লিসা, বোগাম নামজুনকে বোঝাতে লাগলো, এত
এত বছর পর ছেলেটা বাড়িতে এসেছে, আবার বাবার সাথে রাগারাগি করে না আজীবনের জন্য চলে যায়। সে একবার ছেলেকে হারিয়েছে, কিন্তু আর হারাতে পারবে না। আর তের সাথে জাঙ্কুকের বিয়ে, এটা তো হবারই ছিল। ছোটবেলা থেকেই ওদের বিয়ে ঠিক করা ছিল, সেটা আজ না হয় কাল হতোই। এরপরে সবাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসলো যে রোজ আর তের বিয়ে একসাথে হবে। কিন্তু জাঙ্কুক বেঁকে বসলো, সে আজকেই তেকে বিয়ে করবে। তাকে মানানো গেল না কোনো কিছুতেই। জাঙ্কুক জেহবকে ফোন দিয়ে বলল, জেহব কাজে নিয়ে আস। জেহব ভেবাচাকা খেয়ে গেল। ভাই, রাত 10টা বাজে, এখন কাজই কোথায় পাবো? কাজে নিয়ে আসবি তুই 10 মিনিটের ভিতর, না হলে পিটিয়ে তোর পাছার ছাল লাল করে দেব। জেহব কাদো কাদো মুখ নিয়ে ফোনটি কাটলো। এই রাত 10টায় সে কাজই কোথায় পাবে? আর বোঝে না বাপু, সবাই তার পাছা নিয়ে কেন পড়ে। ছোটবেলা যখন ভাত খেত না, তখন মা পাছার উপরে দোটা দিত। যখন পড়াশোনা করতো না, তখন বাবা দিত পাছার উপরে। স্কুলে দুষ্টুমিগুলো ছাড়েরা দিত পাছার উপরে। আর যবে থেকে এই জাঙ্কুকের কাছে এসেছে, তবে থেকে বেটাই খালি পাছার ছাল তুলে নেওয়ার কথা বলে। আর ভাল লাগে না। অন্যদিকে জিয়ন বাড়ির ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সবাই মুখ ভার করে বসে রয়েছে, যেন এখানে শোকসভা চলছে। প্রিয়ন্তী মনে মনে খুব কষ্ট পেল। সব সুন্দর ছেলেগুলোর বিয়ে হয়ে গেল, কেন যে 10 বছর আগে জন্ম হলো না? তাহলে তো এই সুন্দর সুন্দর ছেলে যে কোনো একজন আমারই হতো। ধুর, ভাল লাগে না। আমার কপালে মনে হয় হিরো আলমই আছে। কথাটি বলে রাগে গজগজ করতে করতে প্রিয়ন্তী চলল তেদের রুমে। খবরটা তো জানাতে হবে যে তের বিয়ে হচ্ছে জাঙ্কুক ভাইয়ের সাথে। অবশেষে 30 মিনিট পর জিওপ কাজীকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে জিয়ন বাড়িতে। বিয়ের কাজ সম্পন্ন হলো, কাজীও চলে গিয়েছে। ড্রয়িং রুমে এখন সবাই অবস্থিত। সবার মুখে হাসি দেখা গেল হাসি নেই জাঙ্কুক আর কিম নামজুনের মুখে। একজন আরেকজনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখে চোখে যেন একজন আরেকজনকে শাসিয়ে বলছে, ভেবেছিলে না অন্য জায়গায় বিয়ে দেবে? দেখো আমি বিয়ে করে নিলাম। আর কিম নামজুন যেন তার চোখ দিয়ে বলছে, বিয়ে করলে কি হবে, দেখ তোর আমি কি হাল করি। সব নীরবতা ভেঙে কিম নামজুন বলে উঠলো, বিয়ে করেছো কিচ্ছু বলিনি, কিন্তু তেমাকে ওর মতো ছেড়ে দিও। ও এখনো ছোট, আর ওর পড়াশোনায় প্রভাব পড়বে এই সংসারের জাতাকলে। তাই ওকে ওর মতোই ছেড়ে দিও। অসম্ভব, বিয়ে করেছে কি বউ ছাড়া থাকার জন্য? আমি বউ ছাড়া থাকতে পারবো না। আর যদি ভেবে থাকো যে আমি বউ ছাড়া থাকবো, তাহলে তুমিও তোমার বউ ছাড়া থাকার অভ্যাস করে নিও। কথাটি বলে জাঙ্কুক হনহনি নিজের রুমে চলে গেল। নামজুন কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের যাওয়ার দিকে। দেখেছো কি নির্লজ্জ ছেলে জন্ম দিয়েছো? জিন, বিশ্বাস করো এই ছেলে আমার না। নিশ্চয় হাসপাতালে এই ছেলে পাল্টে গেছে। কেমন নির্লজ্জ! বাবাকে বলে কিনা বউ ছাড়া থাকতে হবে, আর উনি বউ ছাড়া থাকতে পারবে না। এই ছেলে আমার হতেই পারে না। সবাই নামজুনের কথা শুনে মিটমিট করে হাসছে, কিন্তু কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। রাত তখন 2টো। যে যার রুমে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুম নেই তের চোখে। তার জাঙ্কুক ভাইয়ের সাথে তার এভাবে বিয়ে হয়ে যাবে সে কল্পনাতেও ভাবেনি। এই ভাবনার মাঝে তের দরজায় নক পড়ে। তে ভাবে এত রাতে আবার কে আসলো। দরজা খুলে তে দেখে সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। বাবা, ভাইয়া তুমি? কেন আমার বউয়ের ঘরে আমি আসতে পারবো না? বউ কথাটি শুনে তের শরীরে যেন শিহরণ জেগে উঠল। জাঙ্কুক ভাই তাকে বউ বলছে। জাঙ্কুক খাটের উপরে বসলো। তে গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। তারপরে জাঙ্কুক থেকে খাটের উপর বসিয়ে বলে, আমার বউ যেন আমাকে আসতে বলেছে, আর আমি আসবো না, এটা কি হয়? কথাটি শুনে তের বুকটা ধুক করে উঠল। বউজান, এটা তো সেই মেসেজের কথা। জাঙ্কুক ভাই কি সবকিছু জানতে পেরে গিয়েছে? জাঙ্কুক ঠোঁট কামড়ে আবারও বলে ওঠে, তোমার শালিকের বাচ্চা বরের শালিক পাখিটা খুব জ্বালাচ্ছে। তুমি পাখিটাকে একটু ঘুম পাড়িয়ে দাও জান, না হলে শালিক পাখি খুব বিরক্ত করছে আমায়। তে বুঝতে পারছে জাঙ্কুক তাকে কি বলছে। তের বুক ধুরু ধুরু কাঁপছে। ভয় আর অজানা শিহরণে সে মাথা নিচু করে রাখে। জাঙ্কুক তের গালে স্লাইড করতে করতে তের দিকে ঝুঁকে যায়। তে চোখ বন্ধ করে নেয়। তে চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জাঙ্কুকের ঠোঁট জোড়া তের ঠোঁটকে আঁকড়ে ধরে।
চোখ খুলতে জাঙ্কুকে চোখে চোখ পড়ে তার। জাঙ্কুক প্রথমে নিরিবিলি চুমু খেলেও পরে গিয়ে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তে জাঙ্কুকের শার্ট খামচে ধরে, জাঙ্কুক থেকে বিছানায় ধাক্কা দেয়। তে কেঁপে ওঠে, ভয়ার্থক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের শক্ত হাতের স্পর্শে তে সম্মোহিত হয়ে যায়। তের কপলে চুমু খায় জাঙ্কুক। তে আবারও চোখ পিটপিট করে তাকায়। তে বুঝতে পারছে না লোকটা তাকে ঠিক রাগের আদর করছে নাকি স্বাভাবিক আদর করছে। তে চোখ দুটো জাঙ্কুকের দিকে স্থির। জাঙ্কুক তের গলায় মুখ ডোবায়। তের অবিশ্বাস্য মাতাল করা ঘ্রাণ জাঙ্কুককে কেমন পাগল বানিয়ে দিচ্ছে। জাঙ্কুক তের গেঞ্জির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। কেঁপে ওঠে তে। জাঙ্কুকের হাত তের কাতর স্থানে গিয়ে আটকে যায়। তে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে। জাঙ্কুকের হাত তের শরীরের সমস্ত জায়গায় বিচরণ করে। জাঙ্কুক লক্ষ্য করে তে জাঙ্কুকের ছোঁয়ায় প্রায় মাতাল হয়ে আছে। জাঙ্কুক এক টানে তের প্লাজোটা খুলে ফেলে। জান, আমার লিটল কুকি, তোমার মধুকে মধু খেতে চাই, দেবে জান মধু খেতে? আমি তেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক ঠোঁট আটকে ধরে। তে চুপ হয়ে যায়। জাঙ্কুকে এমন ছোঁয়ায় তে পাগল প্রায়। জাঙ্কুক প্রথমবারের মতো তের সাথে ইন্টিমেট হয়। তে ব্যথায় আর্তনাদ করে ওঠে। জাঙ্কুক, প্লিজ জান, একটু ধৈর্য ধরো, ফার্স্ট টাইম তো, তাই একটু কষ্ট হচ্ছে। আই প্রমিস আই উইল বি জেন্টল। জাঙ্কুক খুব স্লোলি মুভ করতে থাকে আর প্যাশনেটলি কিস করতে থাকে তেকে। তের গলায়, ঘাড়ে, বুকে সব জায়গায় জাঙ্কুক স্যাক করতে থাকে। জাঙ্কুকের স্পর্শে তের ভালো লাগতে শুরু করে। একটা পর্যায়ে দুজনের মধ্যে হারিয়ে যায়। Know how to keep your business clean. Mommy, I know daddy's getting hot. And the money's hot. Doing something unholy. He's up at my সো বাটারফ্লাই গল্পটি কেমন লাগলো তোমরা যেও না। তোমরা যদি এই গল্পের বোনাস পার্ট চাও তাহলে অবশ্যই একদিনের ভিতরে 1000 লাইক করে দাও। যদি একদিনের ভিতরে 1000 লাইক করো আমি এটার বোনাস পার্ট নিয়ে আসবো। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে